হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম ঘোষ কম্পিউটার একাডেমিতে। আমি সুকান্ত ঘোষ শুরু করছি ডেটাবেস থেকে 3 নম্বর ক্লাস। তো আমাদের কিন্তু ডেটাবেসে প্লে লিস্ট বানানো হয়ে গিয়েছে। তোমাদের প্লে লিস্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো প্রথমে একটা প্রশ্ন বলে রাখি, অনেকে প্রশ্ন করছো স্যার আপনার যে 3 বছর আগে যে প্লে লিস্টটা আছে ডিবিএমএসে ওটা পড়লে কি হবে? হ্যাঁ ভাই বোন, তোমাদের বলছি এটা পড়লেও হবে। সিলেবাস অলমোস্ট মোস্ট সেম আছে, শুধুমাত্র কিছুটা আগে কিছুটা পরে আছে, কোনো দরকার নেই। তোমরা কিন্তু এটাকেও ফলো করতে পারো, এখানে কিন্তু খুব ভালো মতোভাবে বোঝানো আছে। আর তা সত্ত্বেও আমি কিন্তু নতুন করে ভিডিও বানাচ্ছি। যারা ভাবছো যে তাড়াতাড়ি ডিবিএমএসটা শেষ করবে এবং এসকিউএলটা শেষ করবে, তারা কিন্তু অবশ্যই দুটো প্লেলিস্ট দেখতে পারো। তোমাদের প্রয়োজন হলে আমি দুটো প্লেলিস্টের লিঙ্কও কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, লিখে দেবো যে ওল্ড প্লেলিস্ট বলে, ঠিক আছে? তোমরা কিন্তু এই দুটোকেও ফলো করতে পারো, কোনো কিছু বৃথা যাবে না, শেখার শেষ নেই, ঠিক আছে? অনেক একদম একদম মানে সেমই আছে, চিন্তার কারণে যারা দেখেছো তারা বলতে পারবে হ্যাঁ সেম কি সেম নয়। ওকে, আচ্ছা আরেকটা পয়েন্ট বলি। তো কেউ বলে যে স্যার আমাদের মানে মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ইংলিশ মিডিয়ামের বইয়ের কিছু নাম বলুন। দেখো, আমি ইংরেজি মাধ্যমে বইয়ের নাম জানি না, কারণ আমার কাছে সেই মাধ্যমে স্টুডেন্ট নেই। আমাদের রায়গঞ্জে বাংলা মাধ্যমে স্কুলের স্টুডেন্টরা আমার কাছে পড়ে। তো ইংরেজি মাধ্যমে বইয়ের নাম অবশ্যই তুমি যেই স্কুলে পড়ছো, যদি সেটা ইংরেজি মাধ্যমের স্কুল হয়, সেই স্কুলের স্যাররাই বলতে পারবে, তোমরা স্কুলের সঙ্গে কন্ট্যাক্ট করো। হ্যাঁ, আচ্ছা। আরেকটা ব্যাপার, আরেকটা প্রশ্নের উত্তর, স্যার কোন বই পড়লে ভালো হয়? পরীক্ষার বাকি আছে মাত্র 2 মাস, এই মুহূর্তে কোন বই পড়লে ভালো হয় এটা একটু মানে বলা খুব মুশকিল। দেখো, নতুন সিলেবাসে কোনো বই একা কিন্তু সম্ভব নয়, মানে কোনো বইকে যে আমি একা বলবে বেস্ট সেটা আমি বলতে পারছি না। তো যেমন আমাকে কিন্তু যখন নোটসগুলো আমি বানাচ্ছি 2-3টা বই ফলো করতে হচ্ছে। তো আমি ভিডিও বানাচ্ছি এই গৃহপালের বই থেকে। তো তোমরা তোমাদের ইচ্ছা মতো একটা বই চয়েস করতে পারো, বা তোমরা বন্ধুরা মিলে যদি পারো, পাশাপাশি যদি কয়েকজন বন্ধু বান্ধব থাকো, তো 2-3জন 3 রকমের বই নিয়ে নাও, তোমরা শেয়ার করে পড়তে পারো। আর তোমাদের হেল্পের জন্য তো আমার এই ভিডিওগুলো থাকছেই অনলাইনে, তোমরা কিন্তু এটা করে রেফারেন্স হিসাবে ইউজ করতে পারো। ঠিক আছে, এটুকুই বলার ছিল। তো শুরু করবো আজকের ক্লাস। আমরা কিন্তু লাস্ট ক্লাসে আজকের ক্লাসটা কিন্তু আমরা গৃহপাল স্যারের বই থেকে পড়বো। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি নিউ লাইট পাবলিকেশনকে এত সুন্দর বইটা বের করার জন্য। তো আমরা সিলেবাস থেকে আগের ক্লাসে ডেটা ডিকশনারি অবধি ডেটা মডেল অবধি আমরা দেখেছিলাম। তো আজকে আমরা অনেক কিছু কভার করবো, ডেটাবেস ল্যাঙ্গুয়েজ কভার করবো, ডেটাবেস ইউজার কভার করবো, সম্ভব হলে ইয়ার মডেলও চলে যাব। ঠিক আছে, তো ক্লাসটা কি লেন্দি হবে, তোমরা সঙ্গে থেকো। অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আমি নিয়ে আসতে পারি। আচ্ছা, কনস্ট্যান্ট অবধি আমাদের আগের দিন হয়ে গিয়েছিল। তো একবার বলে রাখি, আমরা কিন্তু ডেটা মডেলের শ্রেণীবিভাগ দেখে নিয়েছিলাম। ডেটা মডেল কয় প্রকার? 3 প্রকার: অবজেক্ট বেস, রেকর্ড বেস, ফিজিক্যাল ডেটা মডেল। আর অবজেক্ট বেস আবার 1 প্রকার, ইআর মডেল, যাকে বলা হয় এন্টিটি রিলেশনশিপ মডেল, ইআর মডেল। আর রেকর্ড বেস আমাদের 3 প্রকার: রিলেশনাল মডেল, নেটওয়ার্ক মডেল এবং হায়ারার্কিক্যাল মডেল। ঠিক আছে, তো আমরা এখান থেকে দেখেছিলাম লাস্ট ক্লাসে ডেটা মডেলের বিভিন্ন উপাদানগুলো কী আছে। এন্টিটি আছে, অ্যাট্রিবিউট আছে, রিলেশনশিপ আছে, কনস্ট্যান্ট আছে। ঠিক আছে, আর কনস্ট্যান্ট বলতে কি, লাস্ট প্রশ্নটা আমি একবার বলে দিই। কনস্ট্যান্ট বলতে ডেটার উপর আরোপিত নিয়মকে বোঝায়। তো একটা ডেটার উপর যেই সমস্ত নিয়মগুলো আরোপ করা হয় তাকে বলা হয় কনস্ট্যান্টস। ঠিক আছে, এটুকু হয়েছিল। তো এখন আমরা জানবো হচ্ছে, এই যে আমরা দেখলাম যে অবজেক্ট বেসের ভাগ হচ্ছে ইআর মডেল। ইআর এর ফুল ফর্ম এন্টিটি রিলেশনশিপ মডেল। এই ইআর মডেলটা কি? প্রশ্ন লিখিয়েছি আমি, এন্টিটি রিলেশনশিপ মডেল বা ইআর মডেল কি, ভালো করে বুঝবে। হ্যাঁ, আমরা তো এন্টিটি কি দেখেছিলাম, বাস্তব জগতে কোনো ব্যক্তি, বস্তু বা ধারণা যা সম্পর্কে ডেটাকে সংগ্রহ করা হয় তাকে বলা হয় এন্টিটি। তো আমি যদি কোনো ছাত্রের সম্পর্কে ডেটাকে আমি মানে স্টোর করি, সেটা হবে স্টুডেন্ট এন্টিটি। টিচার সম্বন্ধ হতে পারে, এমপ্লয়ি সম্বন্ধ হতে পারে, প্রোডাক্ট সম্বন্ধ হতে পারে। মধ্যে কথা, যার সম্বন্ধে আমি ডেটা তৈরি করব তাকে বলা হবে কি এন্টিটি। ওকে, এবারে এন্টিটিগুলোর সঙ্গে যে রিলেশনশিপ, সেটা যে মডেল দিয়ে দেখানো হয় সেটাই কিন্তু হচ্ছে ইআর মডেল। দেখো সংজ্ঞাতে কি লেখানো আছে, যে ডেটা বা মডেলের সাহায্যে এন্টিটি ও তাদের মধ্যে রিলেশনশিপ ব্যবহার করে ডেটাবেসে ডিজাইন করা হয় তাকে ইআর মডেল বলে। খুব সুন্দর সহজ ভাষায় লেখানো আছে, ঠিক বুঝতে পেরেছ? উদাহরণ কি আছে, স্টুডেন্ট এবং রেজাল্ট এন্টিটির মধ্যে সম্পর্ক, ছাত্রের সঙ্গে রেজাল্টের যে এন্টিটি আছে এটার সম্পর্ক। ছাত্রের কিছু বৈশিষ্ট্য আছে, আবার রেজাল্টেরও কিছু বৈশিষ্ট্য আছে, এদের মধ্যে যে সম্পর্ক তাকে কিন্তু বলা হচ্ছে
কী বলা হচ্ছে? এন্টিটি রিলেশনশিপ মডেল। আচ্ছা, আমি একবার বইটাকে ওপেন করি, বইটা খোলা হয়নি, একটু জাস্ট ওয়েট করো, বইটা খুলে নিই আমি একবার। ডেটাবেস, আচ্ছা, তো আমরা একবার বইটাকেও খুলে নিই, তাহলে সুবিধা হবে পড়াতে তোমাদেরকেও। একটু ওয়েট করো, বইটা প্রথমে খোলা হয়নি, সরি। আচ্ছা, এ হচ্ছে আমাদের ইয়ার্ন মডেল, হয়ে গেল। আচ্ছা, দেখো বইতেও তাই লেখা আছে সুন্দরভাবে, তোমার বইটা কিন্তু একবার দেখে নিতে পারো। হ্যাঁ, আচ্ছা, এবার চলে আসছি পরের লাইনে। 1976 সালে কম্পিউটার সায়েন্সের অধ্যাপক পিটার চেন দ্বারা এই ইয়ার্ন মডেল প্রবর্তিত হয়েছিল। নামটা কী হচ্ছে? পিটার চেন। সালটা কত? 1976 সালে অধ্যাপক পিটার চেন হচ্ছে ইয়ার্ন মডেল প্রবর্তন করেন। ওকে, এবার দেখি আমরা পরের পার্টটা কি, হায়ারার্কিক্যাল মডেল কি। হায়ারার্কি মানে হচ্ছে, মানে মনে করো লিঙ্ক থাকবে, আগের সঙ্গে পরের লিঙ্ক থাকবে, এইভাবে মডেলটা তৈরি হয়। তো সে মনে করো তোমার দাদুর গুণ বাবা পেয়েছে, বাবার গুণ ছেলে পাচ্ছে, এইভাবে চলছে এই মডেলে। আচ্ছা, কি বলছে? এই মডেলটি হলো প্যারেন্ট চাইল্ড সম্পর্কিত, মানে সম্পর্ক সহ হায়ারার্কি স্ট্রাকচারে সংরচিত হয়। মানে প্যারেন্ট চাইল্ড বলতে বাবার সঙ্গে ছাত্রের, মানে বাবার সঙ্গে ছেলের লিঙ্ক, এইভাবে কিন্তু এই মডেলটা তৈরি হয়। এই ক্ষেত্রে প্যারেন্ট নোডের অধীনে একাধিক চাইল্ড নোড থাকতে পারে, কিন্তু প্রত্যেকটি চাইল্ড নোডের আবার একটি করে প্যারেন্ট নোড থাকে। উদাহরণ কি? অর্গানাইজেশনাল চার্ট, ফাইল সিস্টেম ইত্যাদি। মধ্যে কথা হচ্ছে এই মডেলটা হচ্ছে প্যারেন্ট চাইল্ড সম্পর্কে মানে দিয়ে তৈরি হয়, যেখানে হচ্ছে প্রত্যেকটা প্যারেন্ট নোডে একটা করে চাইল্ড নোড থাকবে, আবার চাইল্ড নোডের মধ্যে কিন্তু প্যারেন্ট নোড থাকতে হবে। ঠিক আছে, যেমন দেখো এই যে আমি এই একটা মডেল দেখতে পাচ্ছি, প্রতিষ্ঠান বলে একটা আছে প্যারেন্ট নোড, এর মধ্যে আবার তিনটা ভাগ আছে, কি? হিসাব রক্ষক বিভাগ, প্রশাসনিক বিভাগ, বিক্রয় বিভাগ। আবার হিসাব রক্ষকের মধ্যে আবার দুটো ভাগ আছে, কি? কর্মচারী বেতন, এর মধ্যে দুটো আছে, এর মধ্যে দুটো আছে। এটা হচ্ছে হায়ারার্কিক্যাল মডেল, তার মানে হচ্ছে এর আন্ডারে এটা, এর আন্ডারে এটা, এইভাবে চলছে। ঠিক আছে, তারপর দেখো নেটওয়ার্ক মডেল। নেটওয়ার্ক মডেল আমরা সবাই জানি, মনে করি আমি হয়তো দুজনকে জয়েন করালাম, সে আবার দুজনকে জয়েন করালো, সে আবার দুজনকে নিয়ে আসলো, এইভাবে করে কি নেটওয়ার্কটা বড় হতে থাকে। এটা হচ্ছে নেটওয়ার্ক মডেল। দেখো এটা কি লেখা আছে, নেটওয়ার্ক মডেল কি? ইহা অনেকটা হায়ারার্কিক্যাল মডেলের মতোই দেখতে। দেখো হায়ারার্কির মধ্যে আমাদের কী হয়েছিল? এর আন্ডারে এটা, এটা এটা, এর আন্ডারে এটা, এটা এটা। তো নেটওয়ার্কের ক্ষেত্রে কিন্তু তাই হয়। তো একের সঙ্গে মানে একটা মডেল থেকে আরেকটা মডেল বেরোচ্ছে, তার থেকে আবার বেরোচ্ছে, তার থেকে আবার বেরোচ্ছে, এইভাবে চলে। তো ওই জন্য এখানে লেখানো আছে ইহা অনেকটা হায়ারার্কিক্যাল মডেলের মতোই, তবে হায়ারার্কিক্যালের সীমাবদ্ধতা দূর করার জন্যই এই মডেলের উদ্ভাবন করা হয়। এই ক্ষেত্রে রেকর্ডগুলি প্যারেন্ট চাইল্ড সম্পর্কে থাকে। ঠিক আছে, যেমন বিমা সংস্থার ক্লায়েন্ট সম্পর্ক। দেখো বিমা সংস্থা যেমন হচ্ছে, মনে তোমার একটা সংস্থা আছে, বিমা কোম্পানি হচ্ছে এলআইসি অনেক কি আছে, এলআইসি আছে এজেন্ট আবার নিয়ে আসছে কাকে? ক্লায়েন্টদের নিয়ে আসছে। তো এই যে লিঙ্কটা, এটা হচ্ছে নেটওয়ার্ক মডেলের মধ্যে আছে। তাহলে কী হলো? এলআইসি নিয়োগ করলো বিভিন্ন এজেন্টদেরকে, এজেন্ট আবার কী করলো? মার্কেট থেকে ক্লায়েন্ট নিয়োগ করছে, মানে ক্লায়েন্টদেরকে নিয়ে আসছে এলআইসি বিমা করানোর জন্য। এই যে মডেলটা তৈরি হচ্ছে, এটা হচ্ছে এটা হচ্ছে কি নেটওয়ার্ক মডেল। ওকে, এবার লাস্ট কী আছে? রিলেশনাল মডেল কি? এগুলো কিন্তু আমাদের আবার পরে আছে। দেখো আমাদের সিলেবাসটা খেয়াল করি, প্রথমে আমাদের আছে ডেটা মডেল হিসাবে। এই ডেটা মডেলের মধ্যে আবার কিন্তু ইয়ার মডেলটা পরে অনেক গভীরে আছে। ঠিক আছে, এটাও নিয়ে আমরা দেখব। আচ্ছা, কি বললাম? রিলেশনাল মডেল কি? রিলেশনশিপে থাকবে। ইয়া হলো ডেটাবেসে ব্যবহৃত বহুল জনপ্রিয় মডেল, যেটি 1970 সালে ইএফ কড দ্বারা আবিষ্কৃত। এক্ষেত্রে প্রাইমারি কি ব্যবহার করে দুটি ডেটাবেসের মধ্যে সম্পর্ক তৈরি করা হয়। তার মানে রিলেশনাল মডেলটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় মডেল, যেটা কোন বিজ্ঞানী তৈরি করেছিল? 1970 সালে ইএফ কড। এক্ষেত্রে কি ইউজ করা হচ্ছে? এক্ষেত্রে ইউজ করা হচ্ছে প্রাইমারি কি, যেটার সাহায্যে দুটো টেবিলের মধ্যে লিঙ্ক করা হয়। আচ্ছা, প্রাইমারি কি জিনিসটা কি? মনে করো একজন ছাত্র, একজন ছাত্রদেরই বলি, একজন ছাত্র একবার কলেজে ভর্তি হয়েছে, সেখানে সে তার ফোন নাম্বার দিয়েছে। নিশ্চয়ই ফোন নাম্বার একের সঙ্গে অন্যের সেম হবে না। ওই ছাত্র যখন আবার কোনো ডিপার্টমেন্টে ভর্তি হলো, প্রথমে কলেজে ফর্ম ফিল আপ করে, ওখান থেকে ডিপার্টমেন্টে ভর্তি হতে হয়, ওখানে তার ফোন নাম্বার দেওয়া আছে। এই যে দুটা টেবিল যে তৈরি হলো, একটা কলেজে তৈরি হলো, একটা ডিপার্টমেন্টে তৈরি হলো, এদের সঙ্গে লিঙ্ক করবে কাকে দিয়ে? ওই ফোন নাম্বারটা দিয়ে লিঙ্ক করতে পারবে। এটা হচ্ছে প্রাইমারি কি।
ঠিক আছে, পরে আবার প্রাইমারি কি নিয়ে আসবো। মধ্যে কথা প্রাইমারি কি হচ্ছে একটা ইউনিক ফিল্ড বা কলাম, যেটা কিন্তু আর কোনো বিকল্প হবে না, যেটা দিয়ে আমি পার্টিকুলার ওই ব্যক্তিকে শনাক্ত করতে পারি। ঠিক আছে, এবার হচ্ছে আমরা এই মডেলগুলোর সামনে জানলাম। হ্যাঁ, এবার বইটা দেখে নিই। তাহলে আমাদের হচ্ছে রিলেশনাল মডেলও হয়ে গেল। আচ্ছা দেখো, এখানে দেখো একটা সুন্দর টেবিল দেওয়া আছে। এখানে একটা টেবিলের নাম হচ্ছে এমপ্লয়ি। ঠিক আছে, মানে যারা চাকরি করছে তাদেরকে এমপ্লয়ি বলে। এবার এমপ্লয়ীদের মধ্যে দেখো এই টেবিলে কী আছে, এমপ্লয়ির নাম আছে, ডিপার্টমেন্টের নাম আছে, এমপ্লয়ি কোড আছে, আর আছে কোয়ালিফিকেশান। ওকে, সেই এবার আরেকটা টেবিল আছে, তার নাম হচ্ছে ডিপার্টমেন্ট। সেই এমপ্লয়ি তো আবার কোনো ডিপার্টমেন্টে গিয়ে কাজ করবে। দেখো এইখানে আবার কী আছে, ডিপার্টমেন্টের নাম আছে, ডিপার্টমেন্টের কোড আছে, ডিপার্টমেন্ট নাম্বার আছে, আর আছে কোর্স। তাহলে এই দুই টেবিলের মধ্যে দেখো কোনটা সেম আছে, সেম কোনটা আছে আমার ডিপার্টমেন্ট নেমটা। ঠিক আছে, আরেকটা আছে টেবিল, এখানে আছে স্যালারি টেবিল। এর মধ্যে কী আছে আবার ডিপার্টমেন্ট নাম্বার, ই কোড, কোয়ালিফিকেশান, ডেজিগনেশান, স্যালারি। এবার এর সঙ্গে কিন্তু এর মিল পাচ্ছি না, তবে আমরা প্রথম টেবিলের সঙ্গে আবার স্যালারি লিঙ্কটা পাচ্ছি কোড দিয়ে। এখানেও আছে ইএমপি কোড, এখানে আছে কোড, দুটো কিন্তু দেখো ডেটা কিন্তু সেম আছে। তো এখানে কি ব্যাখ্যা দিয়েছে, ওপরের টেবিল তিনটির মধ্যে টেবিল 2 ও টেবিল 3 রেকর্ডগুলি যথাক্রমে ডিপার্টমেন্ট নাম্বার, ডি নাম্বার, অ্যাট্রিবিউট দুটিকে যথাক্রমে মানে ঊর্ধ্বক্রমে সাজানো আছে। যেমন 1 2 3 4 5 তিনটি টেবিলকে লক্ষ্য করলে আমরা স্পষ্টভাবে বুঝতে পারবো যে টেবিল 2 টেবিল 3 এর সাথে টেবিল 1 এর একটি বিশেষ সম্পর্ক যুক্ত আছে। যেখানে টেবিল 1 আর টেবিল 2 ডিপার্টমেন্ট নেমের ফিল্ডে একই ধরনের ডেটাগুলো আছে, একদম তাই। 1 আর 2তে ডিপার্টমেন্ট নেমে একই ধরনের ডেটা আছে, কারণ প্রত্যেকটি টেবিলের সঙ্গে কোনো একটি অ্যাট্রিবিউট বা ফিল্ডের গঠনগত সাদৃশ্য বর্তমান আছে। সুতরাং সমস্ত ডেটাবেসটিকেই আমরা রিলেশনাল ডেটাবেস বলতে পারি। মধ্যে কথা রিলেশনাল ডেটাবেসে কী হচ্ছে, প্রত্যেকটা টেবিলের সঙ্গে প্রত্যেকটা টেবিলে কোনো না কোনো একটা মানে আইডি ধরে বা ফিল্ড ধরে বা ফিল্ডের তথ্য দিয়ে কিন্তু মানে লিঙ্ক করানো থাকে, যাতে আমরা এই পুরো ব্যবস্থাকে বলা হচ্ছে রিলেশনাল ডেটাবেস। দেখো আমি কিন্তু অনেক ডিটেলসে পড়াচ্ছি। হ্যাঁ, তো এখানে কিন্তু কেউ সাজেশান খুঁজতে এসো না। যাদের দরকার পুরো ব্যাপারটা সম্বন্ধে ভালো মতো কনসেপ্ট ক্লিয়ার করা, তারাই কিন্তু এই ঘোষ কম্পিউটার একাডেমি পেজের সঙ্গে যুক্ত আছে। ঠিক আছে, তো তোমরা থাকো, অনেক অনেক উপকার পাবে। আর আশা করি তোমাদের কিন্তু এই ভিডিও দেখতে দেখতে পড়া মুখস্থ হয়ে যাওয়া উচিত। তো আমরা যখন বাস্তবে টিউশন পড়াই তখন কিন্তু পড়াগুলো এইভাবে মুখস্থ করানো হয় যে একবার বোঝানো হচ্ছে, ওদেরকে জিজ্ঞেস করছি, ওর উত্তর দিচ্ছে, নোটস করা হচ্ছে। তো তোমরা পারলে কিন্তু খাতার মধ্যে লিখে লিখে নিও বা নোটস করে নিও। ঠিক আছে, বা যেগুলো প্রশ্ন আমি নোটস থেকে বোঝাচ্ছি, যদি উত্তর নাও লেখো, যদি বই থাকে পারলে প্রশ্নগুলো টুকে নিও, আশা করি হেল্প পাবে। আচ্ছা, এবার আমরা দেখবো হচ্ছে স্কিমা এবং ইনস্ট্যান্স। স্কিমা জিনিসটা কী, দেখো স্কিমা আমরা এখানে দেখিয়েছি। প্রশ্ন কী আছে, বিভিন্ন প্রকার স্কিমা সম্পর্কে, আচ্ছা লেখা আছে বিভিন্ন প্রকার স্কিমা সম্পর্কে লেখো। এখানে উত্তর লেখা আছে স্কিমা হলো 3 প্রকার। কী কী? ফিজিক্যাল স্কিমা, লজিক্যাল স্কিমা এবং ভিউ লেভেল স্কিমা। এই 3টা স্কিমা কী? আচ্ছা, প্রথমে দেখি ডেটাবেস স্কিমার ব্যাপারটা কী। স্কিমা কিন্তু সংজ্ঞা কিন্তু আমাদের আগে একবার হয়েছে, মনে হয় একবার আগে আমাদের স্কিমাটা হয়েছে। এই যে স্কিমা কি এখানে লেখানো আছে কিন্তু। হ্যাঁ, কোথায় গেল? হ্যাঁ, ডেটাবেস প্রস্তুত করার সময় ডেটাবেস ডিজাইনাররা যে ডেটাবেসের বর্ণনার মানে নকশা প্রস্তুত করে তাকে বলা হয় স্কিমা। এটা আবার লেখা আছে পরে আছে বলে, কিন্তু হ্যাঁ ঠিক আছে। তো অর্থাৎ স্কিমা কথা অর্থ কিন্তু হচ্ছে আমাদের একটা ডেটাবেস যখন তৈরি করা হচ্ছে তখন ডেটাবেসটা কীরকমভাবে দেখতে হবে, কী কী ডেটা থাকবে, কী কী ফিল্ড থাকবে, তার যে স্ট্রাকচারটা তাকে বলা হয় হচ্ছে স্কিমা। সেই স্কিমা হচ্ছে আবার 3 প্রকার আছে, ফিজিক্যাল, লজিক্যাল এবং ভিউ লেভেল স্কিমা। এবার তাহলে ফিজিক্যাল, লজিক্যাল, ভিউ লেভেল ব্যাপারটা কী? দেখো আমরা একটা বই থেকে দেখেছি ফিজিক্যাল, লজিক্যাল, ভিউ লেভেল। এখানে ডেটা কী ধরনের স্টোরেজ মাধ্যমে কত পরিমাণ মেমোরি অধিকার করে সঞ্চিত থাকবে তা নির্ণয় করা হয়। ফিজিক্যাল মানে তার যার অস্তিত্ব থাকবে, অর্থাৎ ডেটাটা কী ধরনের স্টোরেজ মাধ্যমে কত পরিমাণ জায়গা নিয়ে থাকবে, সেটা হচ্ছে ফিজিক্যাল স্কিমাতে মানে দ্বারা নিয়ন্ত্রণ করা হয় বা নির্ণয় করা হয়। বা লজিক্যাল স্কিমা কোনটা? ডেটা আইটেম ও ডেটা টাইপ কী হবে, বিভিন্ন প্রকার রেকর্ডের পারস্পরিক রিলেশান কী হবে, তা লজিক্যাল স্কিমা মানে ঠিক করে। মানে একটা ডেটা আইটেমের ও ডেটা টাইপ কী হবে। এবার
কার সঙ্গে কার সম্পর্ক থাকবে, এই পুরো ব্যাপারটা স্থির করছে একটা লজিক্যাল স্কিমা, লজিক দিয়ে ঠিক করছে, ঠিক আছে। তার নামটার মধ্যে দেওয়া আছে ফিজিক্যালে অস্তিত্ব থাকবে, লজিক্যালে লিঙ্ক হবে, আর লাস্ট আছে ভিউ লেভেল স্কিমা। ভিউ মানে দেখা, কি বলছে, এর সাহায্যে সাধারণ ব্যবহারকারী ডেটাবেসে কোনো একটা নির্দিষ্ট অংশের সঙ্গে যোগাযোগ গড়ে তুলতে পারলেও ওই অংশ ছাড়া বাকি অংশগুলো সাধারণ ব্যবহারকারীর থেকে লুকানো থাকে। প্রোগ্রামার ও ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটররা এই স্তরে কাজ করে। মানে ভিউ লেভেলে কী হচ্ছে, সমস্ত কিছু তারা আমরা হচ্ছে আমাকে একটা অ্যাপে সমস্ত কিছু তারা দেখাবে না, যেইটুকু প্রয়োজন সেইটুকু দেখানো থাকে অ্যাপসের মধ্যে, বাকিটা অ্যাপে ব্যাকএন্ডে থাকে। যেই কাজটা কিন্তু ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর বা প্রোগ্রামাররা ওই জায়গাতে কাজ করতে পারে। কোনো কিছু আপডেট প্রয়োজন তারা কিন্তু ওই জায়গাটার মধ্যে আপডেট করে যায়, ঠিক আছে। এটা হচ্ছে ভিউ লেভেল স্কিমা, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের 3 প্রকার স্কিমার মানে নাম ও কাজ। এবার থেকে পরের প্রশ্ন কী আছে আমাদের, ডেটাবেস ইনস্ট্যান্স কী। এই যে আমরা উপরে দেখলাম ডেটাবেস স্কিমা আর ইনস্ট্যান্স, আমাদের সিলেবাস নিশ্চয়ই তাই আছে, ডেটাবেস স্কিমা এবং ইনস্ট্যান্স। আচ্ছা, তো এই দুটো ব্যাপারটা কি, ইনস্ট্যান্সটা কি? ইনস্ট্যান্স মানে হচ্ছে ঘটনা, ইনস্ট্যান্সে বাংলা মানে ঘটনা। তো তাহলে কী ঘটনা ব্যাপারটা, কোনো মুহূর্তে ডেটাবেস থেকে প্রাপ্ত ডেটার যে সামগ্রিক চিত্র, আমি একটা ডেটাবেসে যেটা এন্ট্রি করছি, যেটা সেভ আছে, তো একটা নির্দিষ্ট মুহূর্তে ডেটাবেসের যে চিত্রটা আমি পাচ্ছি, আমি হয়তো তোমাকে বললাম কাজ করতে করতে আমাকে এখন তাড়াতাড়ি আমাকে রিপোর্ট দাও যে তোমার এখানে কতগুলো ডেটা এন্ট্রি করা হয়েছে। তো সেই মুহূর্তে তোমার যে চিত্র বা ছবি তুমি আমাকে দিবে বা রিপোর্টটা দিবে, তাকে বলা হবে ডেটাবেস ইনস্ট্যান্স। তাই লেখা আছে ইনস্ট্যান্স বলা হয় ডেটাবেসে ইনস্ট্যান্স সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হতে পারে, অবশ্যই হবে। দেখো ডেটাবেসে যেটা খালি এন্ট্রি হয়ে চলছে, আপডেট হয়ে চলছে, তো ওই মুহূর্তে তুমি একটা রিপোর্ট জেনারেট করে দিলে, আবার পরে ডেটা সব ঢুকছে ঢুকছে ঢুকছে, আবার তুমি বিকালে একটা রিপোর্ট জেনারেট করে দিলে। তার মানে ডেটাবেস ইনস্ট্যান্স কিন্তু ফিক্সড নয়, এটা কিন্তু আপডেট হতে থাকবে। হ্যাঁ, আচ্ছা, এবার আমাদের আসবে ডেটাবেসের ভাষা। এটা খুব ভালো একটা ব্যাপার। ডেটাবেসের ভাষা কি, খুব সুন্দর ভাষা, আমাদের মাতৃভাষা আছে, আমরা যে ভাষায় কথা বলি এটা আমাদের মাতৃভাষা। ডেটাবেসের যে ভাষা, যে ডেটাবেসকে পরিচালনা করা হয়, ডেটাবেস তৈরি করা হয়, ডেটাবেসকে আপডেট করা হয়, ডেটাবেস ব্যবহারের পারমিশন দেওয়া হয়, তাকেই বলে ডেটাবেস ল্যাঙ্গুয়েজ। এটা একটা বড় ব্যাপার আছে এর মধ্যে। ডেটাবেস ল্যাঙ্গুয়েজ 3 প্রকার আছে, তাদের সম্বন্ধে আমরা আজকে ভালো মতো জানবো। হ্যাঁ, একটু মন দিয়ে দেখো, আর যারা এখনও লাইক করতে পারোনি বা সময় পাওনি, লাইক করে দাও, ঠিক আছে। আচ্ছা, ভালো লাগলে লাইক করবে, ঠিক আছে, না লাইক কেন করবে, এটাও একটা স্বাভাবিক ব্যাপার, লাইক করতে অনেক সময় লাগে। আচ্ছা, ডেটাবেস ল্যাঙ্গুয়েজ কি, দেখো, কম্পিউটারে যে ভাষাসমূহের সাহায্যে ডেটাবেস টেবিলের তথ্য সংযোজন, বিয়োজন, নবীকরণ, টেবিলের নির্দিষ্ট তথ্য খুঁজে বার করা হয়, তাকে বলা হয় হচ্ছে ডেটাবেস ল্যাঙ্গুয়েজ। তার মানে ডেটাবেসের যে ভাষার সাহায্যে তথ্যকে খুঁজে বের করা হচ্ছে, আপডেট করা হচ্ছে, ডিলিট করা হচ্ছে, মানে সুসংগতভাবে ডেটাবেসটাকে সাজানো হচ্ছে, তাকে বলা হয় ডেটাবেস ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজ আবার 3 প্রকার। কী কী আছে ল্যাঙ্গুয়েজ? ডিডিএল, ডিএমএল, ডিসিএল। ডিডিএল কেন? ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। ডিএমএল কেন? ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ডিসিএল কেন? ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। এই 3 প্রকার হচ্ছে ডেটাবেস ল্যাঙ্গুয়েজের নাম। বইতেও তাই আছে সুন্দরভাবে, ডেটাবেস ল্যাঙ্গুয়েজ কাকে বলে দেওয়া আছে এখানে, ঠিক আছে। কম্পিউটারের যে ভাষাসমূহের সাহায্যে ডেটাবেস টেবিলের তথ্য সংযোজন করা হয়, বিয়োজন করা হয়, নবীকরণ বা টেবিলের তথ্যকে খুঁজে বের করা হয় ইত্যাদি কাজ সঠিকভাবে সুসম্পন্ন করা যায়, তাকে ল্যাঙ্গুয়েজ বলে। এটা 3 প্রকার, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, ডেটা ম্যানিপুলেশন, ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। এবারে আমরা দেখবো হচ্ছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজটা কী। দেখো এখানেও তাই লেখা আছে ডিডিএলটা কী। তো ডেটাবেসে যে ল্যাঙ্গুয়েজগুলির সাহায্যে ডেটাবেস টেবিলের বিভিন্ন স্ট্রাকচার, গঠন বা পরিবর্তন ও বর্ণনা করা যায় এবং বিভিন্ন ডেটাবেসে অবজেক্ট তৈরি, পরিবর্তন, মুছে ফেলা যায়, তাকে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ বলে। তার মানে ডেটাকে আমি ডিফাইন করবো, যে ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি ডেটাবেসটাকে তৈরি করব তা বা ডেটাবেসের স্ট্রাকচার চেঞ্জ করব, সেটা হলো ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। এই ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের মধ্যে আবার কতগুলো কমান্ড কাজ করা হয়, সেগুলো কি? ক্রিয়েট কমান্ড, অল্টার কমান্ড, ড্রপ কমান্ড, রিনেম কমান্ড এবং ট্রুনক্যাট কমান্ড, ঠিক আছে।
এই 5টা হচ্ছে ডেটাবেস ডিডিএল এর হচ্ছে কমান্ডগুলো। এবার এখানে ক্রিয়েট কমান্ডের কাজটা কি? এই কমান্ডের প্রাথমিক কাজ হলো ডেটাবেস টেবিল তৈরি করা, ক্রিয়েট তৈরি করা। অল্টারের কাজটা কি? অল্টার কমান্ডের সাহায্যে অ্যাট্রিবিউট বা ফিল্ডগুলির পরিবর্তন ঘটিয়ে টেবিলের স্ট্রাকচার পাল্টানো যায়। আমি ডেটাবেস তৈরি করে ফেলছি, আমার কিছু চেঞ্জ করতে হবে, টেবিলের ফিল্ডের নাম চেঞ্জ করতে হবে, টাইপ চেঞ্জ করতে হবে, তখন অল্টার কমান্ডে কাজ করবো। তখন নর্মালি কিন্তু আমরা যখন কোনো শপিং মলে যাই জামা কাপড় কিনলে কিন্তু ওটাকে অল্টার করি, ঠিকঠাক করি, এটার কাজও একই। তারপর গেছে ড্রপ কমান্ড। ড্রপের কাজ কি? তথ্য সংগ্রহ টেবিল থেকে সম্পূর্ণভাবে মুছে ফেলতে ড্রপ কমান্ডটা ইউজ করা হয়। মানে তথ্য সহ পুরো টেবিলটাকে মুছে ফেলতে হবে, তখন ড্রপ কমান্ড কাজ করবে। ওকে, এই ড্রপের সঙ্গে একটা কাজ আছে ট্রুনক্যাট। আগে আমি ট্রুনক্যাটটা বলি। ডেটাবেস টেবিল থেকে সমস্ত তথ্য বা রেকর্ড মুছে ফেলার জন্য এই কমান্ডটা ইউজ করা হয়। দেখো, ড্রপ দিয়ে হচ্ছে পুরো টেবিলটাকে মুছে ফেলা যায়, আর ট্রুনক্যাট দিয়ে টেবিলটা থাকবে বাট ডেটাগুলো মুছে ফেলা হবে। ঠিক বুঝতে পারলে? এটা হচ্ছে ট্রুনক্যাটের কাজ। আর রিনেমের কাজটা কি? রিনেম, নাম চেঞ্জ করো। এই কমান্ডের সাহায্যে ডেটাবেসের টেবিলের নাম পরিবর্তন করা যায়, টেবিলের নামটাকে চেঞ্জ করা যায়। কিনে যায় রিনেম দিয়ে। তাহলে আমার কিন্তু ডিডিএলটা হয়ে গেল ভালো মতো। এবার দেখবো আমরা ডিএমএলটা কি। আচ্ছা, ভিডিও কেমন লাগছে? সবাই কি কমেন্ট করলে? একটা করে কমেন্ট করো, ঠিক আছে? আচ্ছা, ডিএমএল কি? ডিএমএলে বললেই প্রথমে আসবে ফুল ফর্মটা। ডিএমএলের ফুল ফর্ম কি? ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ম্যানিপুলেট কথার অর্থই হচ্ছে ডেটাকে চেঞ্জ করা। দেখো, তো এখানে কী দেখানো আছে? ডেটাবেসে যে ল্যাঙ্গুয়েজ বা কমান্ডগুলির মাধ্যমে ডেটাবেস টেবিলের পূর্বে সংরক্ষিত ডেটাকে পড়া হয়, নতুন তথ্যকে সংযোজন করা হয় বা বিয়োজন করা হয়, বিশ্লেষণ করা হয়, অপ্রয়োজনীয় তথ্যকে মুছে ফেলা হয় বা প্রয়োজনীয় তথ্যকে খুঁজে বের করা হয় ইত্যাদি কাজগুলো করা হয়, তাকে বলা হয় ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ ম্যানিপুলেশন কথার অর্থ হচ্ছে ম্যানিপুলেট করা। আমি তথ্যকে খুঁজব, দেখব, চাইলে আপডেট করব, ডিলিট করব, চেঞ্জ করব, এই কাজটা করা হবে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের সাহায্যে। ঠিক আছে? এর মধ্যে আবার কিছু কমান্ড আছে। সেই কমান্ডগুলো কি? সিলেক্ট কমান্ড, ইনসার্ট কমান্ড, আপডেট কমান্ড এবং ডিলিট কমান্ড। এই 4টা কমান্ড আছে হচ্ছে ডিএমএল এর মধ্যে। সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট। এবার সিলেক্টের কাজটা কি? সিলেক্ট স্টেটমেন্টের সাহায্যে বা কমান্ডের সাহায্যে ডেটাবেস টেবিলে প্রয়োজনীয় তথ্যকে প্রদর্শন করানো যায়। ঠিক আছে, আমি সিলেক্ট করলাম, দেখাবো। ইনসার্টের কাজটা কি? ইনসার্ট স্টেটমেন্টের মাধ্যমে ডেটাবেস টেবিলের মধ্যে নতুন তথ্যকে যুক্ত করা যায়। হয়ে গেল। আচ্ছা, সিলেক্ট দিয়ে আমি সিলেক্ট করলাম, শো করলাম, ইনসার্ট দিয়ে তথ্যকে আমি ঢুকালাম। ঠিক আছে। আপডেটের কাজটা কি? ডেটাবেস টেবিলের এক বা একাধিক রেকর্ডকে পরিবর্তন করা যায় আপডেট কমান্ডের সাহায্যে। আপডেট স্টেটমেন্ট ব্যবহার করা যায়। ঠিক আছে। আর ডিলিটের কাজটা কি? ডিলিট স্টেটমেন্টের সাহায্যে ডেটাবেস টেবিল থেকে এক বা একাধিক রেকর্ডকে মুছে ফেলা যায়। দেখো, আমরা কিন্তু ডিডিএলের মধ্যে দেখলাম ড্রপ আর ট্রুনক্যাট। ড্রপ দিয়ে পুরো টেবিলকে মুছে ফেলা হচ্ছে, ট্রুনক্যাট দিয়ে টেবিলের ডেটাকে মুছে ফেলা হচ্ছে, আর এখানে ডিলিট দিয়ে কী করা হচ্ছে? একটা রেকর্ডকে মুছে ফেলা হচ্ছে। একটা রেকর্ড মানে কি? টেবিলের যে রো থাকে, রোকে বলা হয় রেকর্ড। ঠিক আছে। এবার দেখবো লাস্ট আজকে ক্লাসে ডিসিএলটা কি। তারপরে আমরা দেখে নেবো হচ্ছে অনুশীলনী প্রশ্নগুলো। ডিসিএল এর ফুল ফর্ম হচ্ছে ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, তাই তো? ডিসিএল হচ্ছে ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজটার কাজটা কি? আমরা যে এখানে দেখে নিন, যে ডেটাবেস ল্যাঙ্গুয়েজ বা কমান্ডগুলির মাধ্যমে কোনো ব্যবহারকারীকে ডেটা ব্যবহারের অনুমতি দেওয়া হয় এবং অনুমতি ফিরিয়ে নেওয়া হয়, সেটা ডিসিএল এর কাজ। ডিসিএল কী কাজ করছে? যাকে কন্ট্রোল করছে। কীভাবে কন্ট্রোল করছে? ডেটা ব্যবহারের অনুমতি দিচ্ছে এবং প্রয়োজনে সে অনুমতিটাকে ফিরিয়ে নিচ্ছে। এর মধ্যে দুটো কমান্ড বা স্টেটমেন্ট কাজ করে, সেটা হচ্ছে কি? একটা গ্র্যান্ট, একটা হচ্ছে রিভক। গ্র্যান্ট কমান্ড আর হচ্ছে রিভোক কমান্ড, GRANT, আর একটা REVOKE। তো এই গ্র্যান্ট আর রিভোকের কাজটা কি? গ্র্যান্টের কাজ, এর সাহায্যে নির্বাচিত ব্যবহারকারীকে ডেটাবেস ব্যবহার বা অ্যাক্সেসে অনুমতি দেওয়া হয়। আমি কেবল গ্র্যান্ট করলাম, অনুমতি দিলাম। আর রিভোকের কাজটা কি? এর সাহায্যে গ্র্যান্ট স্টেটমেন্টের দ্বারা প্রদত্ত ব্যবহারকারীদের ডেটাবেস ব্যবহারের অনুমোদনটাকে ফিরে নেওয়া হয়। আমি গ্র্যান্টের সাহায্যে যে অনুমতি বা অনুমোদন দিলাম, রিভোক দিয়ে ওটাকে আমি
আবার ফিরিয়ে নিলাম। এটা হচ্ছে গ্র্যান্ট এবং রিভোকের কাজ। তো আমরা কিন্তু হচ্ছে ডেটাবেস ল্যাঙ্গুয়েজ অবধি দেখে নিলাম, ঠিক আছে। তো অনেকক্ষণ বক বক করলাম, আর ভালো লাগছে না, তো ক্লাসটা এখানে স্টপ করছি। খুব তাড়াতাড়ি পরের ক্লাসটা আসবে, আর পরের ক্লাসে তাড়াতাড়ি আসা একটাই কারণ, তোমরা কিন্তু অবশ্যই মানে যথেষ্ট পরিমাণে লাইক কমেন্ট করো, ভিউ বাড়াও, তবে কিন্তু ক্লাসগুলো খুব তাড়াতাড়ি আসবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখে নিই এই চ্যাপ্টার থেকে লাস্ট আমাদের অনুশীলনী থেকে কী কী প্রশ্ন আজকে আমরা সলভ করতে পারলাম। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওর প্রথম 2-3 মিনিট শুনবে, কারণ এমন দেখা গেছে তোমরা 2-3 মিনিটটা আগে স্কিপ করো, এটা তোমাদের অভ্যাস। স্কিপ করে দিয়ে সেই প্রশ্নগুলোই আমরা তোমার কমেন্ট বক্সে দাও। তো অবশ্যই ভিডিওটা শোনো, শুনে তারপর কমেন্ট করো, তাহলে কিন্তু খুব ভালো লাগবে। হ্যাঁ, তো আজকে আমরা এখান থেকে দেখলাম হচ্ছে ডেটাবেস স্কিমা কি দেখে নিয়েছি, ইন্ডিপেন্ডেন্স আগের দিন হয়ে গেছে। আমরা এটা এন্টিটি রিলেশনশিপ মডেল কি, হায়ারার্কিক্যাল মডেল কি, কত সালে নেটওয়ার্ক মডেল আবিষ্কার হয়, আচ্ছা রিলেশনাল মডেলের সূচনা কীভাবে হয়, লজিক্যাল স্কিমা কি, ডেটাবেস ইনস্ট্যান্স কি, ডেটাবেস ল্যাঙ্গুয়েজ কাকে বলে, ডিডিএল কি, ডিএমএল কাকে বলে, ডিসিএল কি। আমরা কিন্তু এইটুকু দেখে নিলাম, এতগুলো প্রশ্ন কিন্তু আজকে আমরা সলভ করলাম। দেখে মনে হচ্ছে 10টা প্রশ্ন, কিন্তু 10টার মধ্যে কিন্তু অনেক অনেক গল্প বলে দিয়েছি, ঠিক আছে। আর যদি আমরা এখানে 3 মার্কসের প্রশ্ন দেখি, এখান থেকেও একই, ডেটাবেস স্কিমা কি, ফিজিক্যাল লজিক্যাল স্কিমা কি, ডেটাবেস ল্যাঙ্গুয়েজ কাকে বলে, কত প্রকার কী কী, হায়ারার্কিক্যাল মডেল কীভাবে তৈরি করা হয়, এর সুবিধা অসুবিধা, এই প্রশ্ন আমরা দেখিনি, ঠিক আছে। এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন নয়। আর এন্টিটি রিলেশনশিপ মডেল কি, এটা কী করে কাজ করে, তারপর ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ মানে ডিডিএলটা কী, এর কী কাজে ব্যবহার করা হয়, কাজে মানে ওই সংজ্ঞা থেকেই হয়ে যাবে কাজের ব্যবহারটা। ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ কাকে বলে, মানে ডিসিএল কি, গ্র্যান্ট আর রিভোকের কাজ কী। তো আমরা কিন্তু এটুকু আজকে দেখে নিলাম। এবার দেখি 5 প্রশ্ন থেকে কী দেখলাম। এখান থেকে দেখেছি ডেটা মডেল কি, এন্টিটি হায়ারার্কিক্যাল নেটওয়ার্ক মডেলের সংক্ষিপ্ত বর্ণনা দাও। আচ্ছা, স্কিমা কি, ইনস্ট্যান্স কি, ফিজিক্যাল স্কিমা, লজিক্যাল ও ভিউ লেভেল স্কিমার ভূমিকা লেখো। ডেটাবেস ল্যাঙ্গুয়েজ কাকে বলে আমরা পড়েছি, ডিডিএল ডিএমএল ডিসিএল ল্যাঙ্গুয়েজগুলি সম্পর্কে বর্ণনা করো। তো আমরা কিন্তু এটুকু আজকে সলভ করলাম। তো ক্লাসটা এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি আসবো পরবর্তী ক্লাস নিয়ে। বাই, সুস্থ থেকো, ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। শীতকাল পড়ে গিয়েছে, তোমাদের কিন্তু পড়াশোনার চাপও বেড়ে গিয়েছে। তো যাই হোক, খুব ভালো মতো থাকো, ভালো মতো পড়াশোনা করো। বাই।